রাজধানীতে বসুন্ধরা আবাসিক এলাকায় এসি বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনরা জানিয়েছেন, দগ্ধ রক্সি আক্তারের চিকিৎসার জন্য 10 দিন আগে কক্সবাজার থেকে এভারকেয়ার হাসপাতালে আসে পরিবারটি। থাকতেন হাসপাতালের পাশের একটি গেস্ট হাউসে। রক্সির ব্রেইন টিউমার অপারেশন শেষে সোমবারই বাড়ি ফেরার কথা ছিল তাদের, তবে হাসপাতালের ছাড়পত্র না মেলায় তারা যেতে পারেননি। সন্ধ্যায় সেখানেই এসি বিস্ফোরণে আহত হন তারা। চিকিৎসকরা জানান, দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক। শিশুটির 70% এবং বাকি 3 জনের 50% দগ্ধ হয়েছে। ভূ রাজনৈতিক কারণে তিস্তা এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে চীন ও ভারতের কাছে। এখন প্রশ্ন হলো, কার বিনিয়োগে হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা? কেননা চীনের পর এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারতও। তবে গবেষকরা বলছেন, চীন ভারত দ্বন্দ্বে কোনোভাবেই যেন এই প্রকল্প বাধাগ্রস্ত না হয়। সে কারণে যে দেশই আগে বিনিয়োগ করতে চায় সেটি গ্রহণ করা উচিত। একই সঙ্গে সমানভাবে তিস্তা চুক্তি বাস্তবায়নেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। একসময় যে তিস্তার উপর ভর করে জীবন জীবিকার রসদের যোগান হতো উত্তরের কোটি মানুষের, এখন সেই তিস্তাই মহা সর্বনাশের কারণ। বছর জুড়ে ভাঙন, প্লাবন আর পরিচর্যার অভাবে তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। গতি পরিবর্তন করে বন্যায় আগ্রাসী হয় আর খরায় পানির অভাবে মরুকরণে রূপ নেয়। ফলে হুমকিতে পড়েছে কৃষি, জীববৈচিত্র্য, বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। প্রায় 2-3 কিলোমিটার ভাঙতেছে, 1000 জিও ব্যাগ ফেলাইছে। এটা দিয়ে কোনো কাজ হয় না। দিকে গতবার থেকে ভাঙতে এবং তো এই দুটোর পর্যন্ত এসে গেছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাত জেগে থাকে, কারণ কাছারের উপরেই তাদের বাড়ি। এখন যে কোনো সময় ভেঙে যেতে পারে। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা সফরে আসেন। এ সময় তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ ও কারিগরি সব ধরনের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। তবে নানা কারণে প্রকল্পের কাজ শুরু হয়নি। আর গেল মাসের 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে গুরুত্ব পায় তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত, এমন আগ্রহের কথাও জানানো হয়। তবে অধিকার কর্মীরা বলছেন, উন্নয়ন সহযোগী যে দেশেই তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে চায় সেটি বাংলাদেশের গ্রহণ করা উচিত। কেউ যদি অর্থ দেয় স্বল্প সুদে এবং কারিগরি সক্ষমতায় যদি দ্রুততর সময় এটা করতে পারে, সেই কাজটি আমাদের দাবি। আর নদী গবেষকদের মতে, বিনিয়োগ যারাই করুক, তিস্তা পানি বন্টন চুক্তি সমাধান না হলে তা কোনো কাজে আসবে না। ভারত তারা যদি এখানে অর্থ বিনিয়োগ করে কোনো অসুবিধা নেই, কিন্তু সবার আগে চাই তিস্তার পানি বন্টন চুক্তি ন্যায্য হিসার ভিত্তিতে। বাংলাদেশ অংশে 115 কিলোমিটার তিস্তার 100 কিলোমিটারই চরম ঝুঁকিতে। ফলে দীর্ঘ সময় ধরে নদী পাড়ের বাসিন্দাদের যে দাবি তিস্তা শাসন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন, তার কোনো বিকল্প নেই বলছেন অধিকার কর্মীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি, একই সঙ্গে বেড়েছে ভাঙনও। এরই মধ্যে বিলীন হয়েছে কুড়িগ্রামের 2 শতাধিক ঘরবাড়ি। এছাড়া হুমকির মুখে আছে গাইবান্ধার শতাধিক বাড়িঘর ও স্থাপনা। তীরের অনেক বাসিন্দা সরিয়ে নিচ্ছেন তাদের বাড়িঘর। তবে শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ভাঙছে নদের তীর, বিলীন হচ্ছে জনপদ। ধীরে ধীরে নদী পাড়ের মাটি মিশে যাচ্ছে স্রোতের সঙ্গে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্র নদীর তীরে শুরু হয়েছে ভাঙন। কুড়িগ্রামের রৌমারী, উলিপুর ও চিলামারী উপজেলার অন্তত 12টি স্থানে তীব্র ভাঙনের মুখে বাসিন্দারা। এরই মধ্যে বিলীন হয়েছে 2 শতাধিক ঘরবাড়ি। তীরের অনেক বাসিন্দা সরিয়ে নিচ্ছেন তাদের বাড়িঘর। ভিটেমাটি হারিয়ে দিশেহারা তারা। কোনে যামু কোনে না যামু কোনো স্থান নাই। নিজের জমি জমা সব নদীতে গেছে, অন্যের জায়গায় রয়েছি। বলটা না ভালো কাম হবে না, আর নদী মিশিংতে খুঁজে রাখবো। গত 1 সপ্তাহ ধরে ব্রহ্মপুত্রের ভাঙন শুরু হয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নে। এরই মধ্যে নদী বিলীন হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে আছে শতাধিক বাড়িঘর ও স্থাপনা। আমাদের বাড়ি ছিল ওই দিকে, ভাঙতে ওই সাইডে গেছি। আতঙ্কের ভিতরে আছে যে আমরা এই ভাঙন শুরু হলে আমরা যাবো কই, আমাদের থাকার কোনো জায়গা নাই। সম্প্রতি দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। আমরা এই সমস্ত এই প্রকল্পগুলো
কাজগুলো আমরা যত দ্রুততার সঙ্গে পাস করে আমরা কাজ চাই শুরু করতে, যাতে করে এই এলাকার নদী ভাঙ্গন এলাকার লোকজনের মুখে হাসি ফোটাতে পারি। গাইবান্ধায় নদীর ভাঙনের কবলে আছে 9টি এলাকা, আর ভাঙন রোধে কুড়িগ্রামে চলছে 12 কিলোমিটার ব্রহ্মপুত্রের তীর রক্ষা কাজ। শামিমা শাম্মী, সময় সংবাদ। গত এক যুগে রেলের উন্নয়নে 1.5 লাখ কোটি টাকা ব্যয় হলেও ট্রেনের গতি বাড়েনি একটুও, বরং কমেছে বেশ কিছু রুটে। যাত্রীরা বলছেন শিডিউল বিপর্যয় আর ধীর গতির ভোগান্তি নিত্যসঙ্গী তাদের। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নেই কমেছে রেলের গতি। রেল মহাপরিচালক বলছেন উন্নয়নের সুফল পেতে অপেক্ষা করতে হবে আরও 5 থেকে 7 বছর। নাজমুস সালেহির রিপোর্ট। ট্রেন যাত্রা শুরু করে তার গন্তব্যে কত ঘন্টায় পৌঁছাবে এবং ট্রেনটি কোন সেকশনে কত কিলোমিটার গতিতে চলবে তা ঠিক করে দেওয়া হয় এমন ওয়ার্কিং টাইম টেবিলের মাধ্যমে। আমাদের হাতে আছে 2023 সালে প্রণীত সর্বশেষ 53তম টাইম টেবিল এবং একই সঙ্গে রয়েছে 2011 সালে প্রণীত 47তম টাইম টেবিল। আমরা দেখতে চাই এই এক যুগে কোন সেকশনে রেলের গতি কত বাড়লো নাকি কমলো। দুটি টাইম টেবিল বিশ্লেষণ করলে দেখা যায় 12 বছর আগে ট্রেনের গতি যা ছিল তাই রয়ে গেছে, অথচ এই 12 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা। বিপুল এই বিনিয়োগের কোনো প্রভাবই পড়েনি ট্রেনের গতিতে। 10 বছর আগে 4 ঘন্টা 4.5 ঘন্টা দিতাম, অন্য 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। আগে আমরা 5-6 ঘন্টা সিটে বসতে পারতাম, এখন 8 ঘন্টা 9 ঘন্টা লাগতো কোনো সময়। স্বল্প সময়ে বাড়ি যাওয়া তো দূরের কথা, এখনও ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা প্ল্যাটফর্মে যাত্রীদের অপেক্ষা করতে হয়। আর শিডিউল বিপর্যয় যেন পশ্চিমাঞ্চলের নিত্যদিনের সঙ্গী। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বুড়িমারি এই 4টা গাড়ি প্রায় লেট। ম্যাক্সিমাম টাইমে 3 থেকে 4 ঘন্টা লেট হয়। আজকেও সেম, এটা 9টা 10-এ ছাড়ার কথা ছিল, এখন 11টা বেজে যাচ্ছে, এখনো ছাড়ার টাইম নেই। ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করা লাগে যে কখন ট্রেন আসবে, কখন ট্রেন ছাড়বে, এটার কোনো নিশ্চয়তা নেই। ট্রেন চালকরা বলছেন টাইম টেবিলে যে গতিসীমা বেঁধে দেওয়া হয়েছে সে অনুযায়ী ট্রেন চলে না বেশিরভাগ রুটেই। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বেশ কিছু সেকশনে 10 থেকে 20 কিলোমিটার গতিতে ট্রেন চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের। ডেড স্টপ ওইটা হলো আপনি দাঁড়াবেন, দাঁড়ায় কোথাও 5 কিলোমিটার থাকে, কোথাও আবার 10 কিলোমিটার থাকে। জামালপুর থেকে সরিষাবাড়ি পর্যন্ত ওইখানে 30 কিলো, কোনো জায়গায় রেজিস্ট্রেশনের কারণে 10 কিলো পর্যন্ত হইতে পারে সর্বনিম্ন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যা দরকার তা না করে পরিকল্পনাহীন উন্নয়নের ফলে কমছে রেলের গতি। পুরাতন লাইনগুলি যদি সংস্কার করা যেত তাহলে পুরাতন লাইনগুলি তো আমরা গতি বাড়াতে পারতাম, কিন্তু সেই সংস্কার না করে শুধু নতুন নতুন প্রকল্পের পেছনে ছুটলে পুরাতন যে রেল লাইনগুলি আছে সেটা তো আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, তার গতি কমছে। তো সেটা তো আসলে আমাদের অভিলক্ষ্য হওয়া উচিত না। তবে কর্তৃপক্ষ বলছে চলমান প্রকল্পগুলো শেষ হলে কিছুটা গতি ফিরবে ট্রেনের চাকায়, তবে অপেক্ষা করতে হবে আরও 5 থেকে 7 বছর। হয়তো আরও 5-7 বছর পরে যখন এই ভালনারেবল পয়েন্টগুলো ডিটেক্ট হবে এবং সেগুলো রিপ্লেস হবে, তখন এটা আরও বেশি গতি বাড়বে বা এটার সুফল মানুষ পাবে। সারা দেশে রেলপথ রয়েছে 3000 কিলোমিটার, যার 63%ই ঝুঁকিপূর্ণ। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। হাটের ঝুঁকি ঝামেলা থেকে মুক্তি পেতে রংপুরের খামারগুলোতে আগ্রহ বেড়েছে ক্রেতাদের। খামারিরা বলছেন সাধ্যের মধ্যে এবং কেজি দরে গরু বিক্রি করায় গতবারের তুলনায় এবারে বিক্রি বেড়েছে দ্বিগুণ। এবার অন্তত 100টি খামারে অনলাইনে গরু বিক্রি হচ্ছে। রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। রংপুর মহানগর জুড়ে বিভিন্ন ক্যাটেল ফার্মের বড় বড় ব্যানার টানানো হয়েছে, যেখানে সুযোগ রয়েছে অনলাইনে গরু কেনার, আবার কেউ চাইলে কিনতে পারবেন সরাসরিও। জমজম ক্যাটেল ফার্ম কোরবানির জন্য 120টি গরু প্রস্তুত করেছে ফার্মটি। এরই মধ্যে 114টি গরু বিক্রি হয়েছে। লাইভ ওয়েটের মাধ্যমে গরু বিক্রি করায় এমন সাড়া মিলেছে বলে জানান ফার্মটির স্বত্বাধিকারী আব্দুল মতিন। আমার এখানে 120টা গরু আমি রেডি করছি, আমার এখানে আর 6টা গরু আছে শুধু, আর সব বিক্রি হয়ে গেছে। এই ফার্মটির মতো রংপুরে একাধিক ফার্মে এবার গরু বিক্রি হচ্ছে 460 থেকে 500 টাকা কেজি দরে। সুযোগ রয়েছে অনলাইনে কেনারও। ফার্ম মালিকরা জানান ঝামেলা এড়াতে এবারে খামারগুলোতে ক্রেতাদের আগ্রহ বেশি, আর ঝামেলাহীনভাবে কোরবানির গরু কিনতে পারায় খুশি ক্রেতারাও। ফেসবুকে দেখলাম যে গরু এখানে বিক্রি হচ্ছে 460 টাকা কেজি দরে। কেজি অনুযায়ী যে টাকাটা নির্ধারণ করছেন এনারা,
ওই টাকার মধ্যে বাসা পর্যন্ত গরু পৌঁছায় দিবে। রংপুর সিটি কর্পোরেশনের ভিতরে আমরা হোম ডেলিভারিটা তাদের বাসা পৌঁছে দিব। জেলায় এবার 25,000 খামারির ঘরে কোরবানির জন্য 3,59,485টি পশু লালন পালন করা হয়েছে, যা জেলার চাহিদার চেয়ে প্রায় 30% বেশি। ডিজিটাল যুগে এই অনলাইনের যে বিক্রয় ব্যবস্থাটা, এটা আসলে প্রশংসনীয়। খামার ছাড়াও রংপুরের 59টি গরুর হাটে কোরবানির গরু বেচা কেনা হচ্ছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। প্রস্তাবিত বাজেট পাশ হলে ভ্যাটের ভারে ক্রেতা হারাবে জুস, ম্যাঙ্গো বাজার ও বিভিন্ন ব্র্যান্ডের কোমল পানীয়ের দেশি বিদেশি বাজার। এমন আশঙ্কা চেপে ধরেছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে। আর ক্রেতারা জানিয়েছেন এসব পণ্য কেনা কমিয়ে দেওয়ার আগাম পরিকল্পনার কথা। অর্থনীতিবিদরা বলছেন ভোক্তার সামর্থ্য আর রপ্তানি বাজারে পণ্য সম্ভার বাড়াতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। নানা ব্র্যান্ডের কোমল পানীয়, জুস কিংবা ম্যাঙ্গোবার, দেশীয় এসব পণ্যের ভোক্তা রয়েছে শহর গ্রাম সবখানে, এমনকি বিদেশেও। রাজস্ব আদায় বাড়াতে উদীয়মান এই বাজারের ভোক্তাকেই এবার টার্গেট করেছে সরকার। আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে যার রূপরেখা তুলে ধরেছেন অর্থমন্ত্রী, যা আতঙ্কে ফেলে দিয়েছে ভোক্তাদের। জুস বাড়াইছে, এটা প্রতিনিয়ত ছেলেপেলেরা খাচ্ছে। এই যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা বাড়ানো হয়েছে, এটা অনেক বড় একটা ক্ষতিকর কারণ। ইয়াং আছি বা বাচ্চারা যারা আছে, ওদের কিন্তু এই জিনিসটা ভাতটা যেরকম হয় ওইরকম কিন্তু ওদের কিন্তু প্রয়োজন হয়। আমাদের এতটুকুই চাওয়া যে এইসব জিনিসের দাম যাতে অগণিত হারে না বাড়ানো হয়। দেখা যাচ্ছে আগামী 1 জুলাই থেকে কার্বোনেটেড বেভারেজের সম্পূরক শুল্ক 25 থেকে বাড়িয়ে 30% করার প্রস্তাব দিয়েছেন মন্ত্রী। মিষ্টি জাতীয় পানীয় কোম্পানির ওপর বিদ্যমান লেনদেন কর 5 গুণ বাড়িয়ে করতে চান 3%। প্রস্তাবিত বাজেট পাশ হলেই বিভিন্ন ধরনের জুস ও ম্যাঙ্গোবারে উৎপাদন পর্যায়ে 5% ভ্যাটের পরিবর্তে 1 লাফে হয়েছে 15%। এমন ভ্যাটের ভারে বাজার হারানোর শঙ্কা চেপে বসেছে উৎপাদনকারীদের। হঠাৎ করে 15% করাতে এটা আমাদের উপর একটু, আমি মনে করি, চাপিয়ে দেওয়া হয়েছে। তার ফলে কিছুটা হলেও গ্রোথ বাধাগ্রস্ত হবে এবং ভোক্তা আমরা অনেক হারাবো। ভ্যাট আদায় বাড়াতে গিয়ে উদীয়মান বাজার থেকে ভোক্তা হারানো ইতিবাচক হবে না পুরো অর্থনীতির জন্য, এমন দাবি করে এসব পণ্যের উপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করার আগে আরেকবার ভেবে দেখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখানে ভ্যাট বাড়ার মানে হলো যে এই পণ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়া, দেশের ভিতরের যে যারা ভোক্তা গোষ্ঠী একবারে শিশু থেকে শুরু করে এবং সব রকমের যে আয় শ্রেণীর মানুষ প্রত্যেকেই কিন্তু এই পণ্যগুলো ব্যবহার করেন। তো সুতরাং তাদের উপরে কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে এবং এর পাশাপাশি রপ্তানিও নিরুৎসাহিত হবে। কোমল পানীয়ের জন্য নির্ধারিত মাত্রার উপাদানের চেয়ে ভিন্ন মাত্রার উপাদানে তৈরি করা পানীয়ের ক্ষেত্রে সম্পূরক শুল্ক 35% পরিবর্তে 40% নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে আসছে অর্থবছরের উত্থাপিত বাজেটে। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সাভারের আনন্দপুরে একটি বাড়িতে হত্যার পর মরদেহ পুঁতে রাখা হয়েছে, এমন তথ্যে দিনভর অভিযান চালায় ডিবি পুলিশ। নিখোঁজ এক যুবকের পরিবারের দাবি, ওই বাড়ির মালিককে মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে 1 বছর আগে তোফাজ্জল হোসেনকে হত্যা করে গুম করা হয়েছে। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সাভারের আনন্দপুর এলাকায় মাদক ব্যবসায়ী স্বপনের দোতলা বাড়ি ঘিরে স্থানীয় জনতার কৌতূহল। বাড়িটির মেঝে খুঁড়ে অনুসন্ধান চালায় গোয়েন্দা পুলিশ। গত বছরের 19 এপ্রিল সাভারের ইমানদীপুর এলাকায় বাসার পাশে থেকে নিখোঁজ হন গার্মেন্টস শ্রমিক তোফাজ্জল হোসেন টনু। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। সর্বশেষ ডিবি পুলিশ ও র্যাবের কাছে শরণাপন্ন হয়েও মেলেনি তার সন্ধান। দীর্ঘ 1 বছর পর সোমবার আনন্দপুর এলাকায় স্বপনের বাড়িতে পুলিশি তল্লাশি চালানোর খবর পেয়ে ছুটে আসেন টনুর স্বজনরা। তাদের ধারণা 1 বছর আগে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় টনুকে হত্যার পর তার লাশ গুম করেছে স্বপন। এখান থেকে লোকজন গেছে বাসায়, যে বলতেছে ভাই ওই যে স্বপনের বাসায় যে আপনার একদিন গেছিলেন পুলিশ লিয়ে, ওই স্বপনের বাসায় যে আপনার বাসায় যে ডিপি গিলে আসছিল হেরাই ওই বাসা খুঁজতেছে। ওনারা বলে এখানে কি পাইছে, লাশ পাইছে না কি পাইছে, আমাদের সন্দেহ স্বপনে আমার বাইরে কিছু একটা করছে। এদিকে এলাকাবাসীর অভিযোগ স্বপনের মাদক সাম্রাজ্য তারই বাড়ি থেকে পরিচালিত হতো। অত্র এলাকার লোক জানি যে টুলু নিখোঁজ হয়ে গেছে, অনেক দৌড়াদৌড়ি করছে এর ভাই বোন চাচারা। কিছুদিন আগে এই মাদক ব্যবসা করার আগে 2200 টাকা ঘর ভাড়া দিতে পারেন। যখন আমার বাসার গলিতে ছিল
আমি শুনতে পাই ওর এই এলাকা থেকে আমার বাসা গলি থেকে বের করে দিই। তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একাধিক কর্মকর্তা তল্লাশি চালানোর বিষয়টি নিশ্চিত করলেও মরদেহ পাওয়া গেছে কিনা সে বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সোমবার সন্ধ্যা হয়ে যাওয়ায় নিরাপত্তার কারণে অনুসন্ধান অভিযান স্থগিতের পর মঙ্গলবার আবারও অনুসন্ধান চালানো হবে বলে জানিয়েছে পুলিশ। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার। নিয়ম না মেনে মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে ঠাকুরগাঁও পৌরসভায় ড্রেন নির্মাণের কাজ। বিষয়টি ঠিকাদারের সঙ্গে দর কষাকষিতে আটকে আছে বলে জানায় পৌর কর্তৃপক্ষ। যদিও এ নিয়ে দায় সারা বক্তব্য বিদ্যুৎ বিভাগের, আর চলমান কাজ নিয়ে ক্ষোভ বাসিন্দাদের। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে ড্রেন নির্মাণের কাজ। খুঁটিগুলো কাছাকাছি থাকায় পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। 2023 সালের এপ্রিলে ঠাকুরগাঁও পৌরসভায় শুরু হয় কোভিড-19 নামে 5 বছর মেয়াদী প্রকল্পের কাজ। এ প্রকল্পে পৌর এলাকায় নির্মাণ ও সংস্কার করা হচ্ছে ড্রেন। এলাকাবাসীর অভিযোগ, নিয়মনীতির তোয়াক্কা না করেই তড়িঘড়ি করে চলছে নির্মাণ কাজ। নেসকোর আওতাধীন বিদ্যুতের খুঁটি না সরিয়েই চলছে কাজ। পিলারগুলো যদি আপনার না সরানো হয় তাহলে এই ড্রেন নির্মাণটা কোনো যুক্তিগত আমি দেখি না। ড্রেনের যে ব্যবস্থাপনা এটা কিন্তু প্রয়োজন আছে, কিন্তু ড্রেনটা সঠিক হওয়া উচিত। অপরিচিত বিষয় না, অপরিচিত বলতে কোনটা যে আমার পরিকল্পনায় আমি এটা একটা দিন থাকবে না, এটা সমন্বয় হচ্ছে না। তবে প্যানেল মেয়র জানান, খুঁটি সরানোর উদ্যোগ নেওয়া হলেও ঠিকাদারের সঙ্গে দর কষাকষিতে তা আটকে আছে। এটা বেশি দিনের সমস্যা না, নেসকোর সাথে পৌর কর্তৃপক্ষ বসলে এটা দ্রুত সমাধান হয়ে যাবে। ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলতে রাজি না হলেও নেসকোর নির্বাহী প্রকৌশলী জানান, খুঁটি সরিয়ে নিতে পৌর কর্তৃপক্ষকে ঠিকাদারের সাথে সমন্বয় করা হয়েছে। ওদেরকে চিঠি দিচ্ছি, ওনারা বলতেছে যে আমাদের কিছু কমে করে দেন। আমি আবার ঠিকাদারকে ডিরেক্ট মিট করাই দিচ্ছি। আপনি ঠিকাদারের সাথে কথা বলে নেন, ঠিকাদারের যে কয় টাকা লেবার কস্টিং হয় ওইটা দিয়ে আপনি করে নিন। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে কবরস্থানের সীমানা প্রাচীর, ওয়াকওয়ে, আরসিসি ড্রেন নির্মাণ সহ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 10,08,23,000 টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। গাইবান্ধায় বিভিন্ন অপরাধের ঘটনায় জব্দ রয়েছে হাজারো মোটরযান। দিনের পর দিন খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে এসব যানের যন্ত্রপাতি। মামলা নিষ্পত্তি না হওয়ায় প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর বা নিলামেও তোলা যাচ্ছে না বলে জানায় পুলিশ। আতাউল হক সাগরের ছবি ও বিপ্লব ইসলামের তথ্য নিয়ে রিপোর্ট। বিভিন্ন ব্র্যান্ডের অসংখ্য নামিদামি মোটরসাইকেল পড়ে আছে খোলা আকাশের নিচে। শুধু মোটরসাইকেল নয়, রয়েছে জরাজীর্ণ মাইক্রোবাস, প্রাইভেট কার, পিকআপ ভ্যান, ট্রাক, সিএনজি অটোরিকশা, ইজি বাইক সহ অন্যান্য যানবাহন। রোদ বৃষ্টিতে বছরের পর বছর একই স্থানে পড়ে থেকে নষ্ট হচ্ছে এসব যানবাহন। বিভিন্ন সময়ে গাইবান্ধায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নানা অপরাধের মামলায় এসব যানবাহন জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে মামলা চলায় আদালত ও বিভিন্ন থানা চত্বরে অযত্নে পড়ে থাকা এসব অধিকাংশ গাড়ির কাঠামো ছাড়া অবশিষ্ট কিছুই নেই। আইনি জটিলতার কারণে অনেক মালিকই যানগুলো যথাসময়ে ছাড়িয়ে নিতে পারেন না। 150 গাড়ি এখানে অচল অবস্থা নষ্ট হয়ে আছে। পাসপুস, একটা টায়ার টিউব যা আছে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যদি ওয়ার্কশপ ডাকও দেয় তাও সরকারি রাজস্ব ফান্ডে কিছু টাকা জমা হবে। পুলিশ জানায়, মামলা নিষ্পত্তি না হয় ও মালিকানা যাচাই সময় লাগায় গাড়িগুলো দেয়া সম্ভব হয় না। নির্দিষ্ট গ্যারেজ না থাকায় ও জব্দ গাড়ির সংখ্যা বেশি হওয়ায় এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। জেলা পুলিশ আমাদের এসপি স্যারের নির্দেশনায় সকল ওসি সাহেবরা এই গাড়িগুলো নিষ্পত্তির ব্যাপারে যথাযথ আন্তরিকতা নিয়ে ওনারা কাজ করে যাচ্ছেন। জেলার 7টি থানা ও আদালত চত্বরে 12,000-এর বেশি মোটরযান দীর্ঘদিন থেকে পরিত্যক্ত পড়ে আছে। সময় সংবাদ, গাইবান্ধা। প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় আরও 18,566 ভূমিহীন গৃহহীন পরিবারকে আজ আনুষ্ঠানিকভাবে 2 শতক জমি সহ ঘর বুঝিয়ে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন আরও 26 জেলা ও 70 উপজেলাকে। সে বিষয়ে বিস্তারিত জানাতে ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে।
আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি যে আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় বা এর মাধ্যমে যে দেশের সব মানুষকে ঘরের আওতায় আনা কিংবা ভূমির আওতায় আনার যে কর্মসূচিটি নেওয়া হয়েছে সেটির আজকে যে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও 18,566টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে 2 শতক জমিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘর বুঝিয়ে দিবেন। কারণ আমরা জানি যে কথাটি বারবারই বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বারবার বলে থাকেন যে একজন মানুষও গৃহহীন থাকবেন না, একজন মানুষও এদেশে ভূমিহীন থাকবেন না। তো সেটিরই ধারাবাহিকতায় সরকার কিন্তু যে একের পর এক জেলাকে ভূমিহীন মুক্ত করতে যাচ্ছে বা গৃহহীন মুক্ত করতে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আরও 26টি জেলাকে গৃহহীন এবং যে ভূমিহীন মুক্ত করা হবে এবং মুক্ত হিসাবে ঘোষণা দেওয়া হবে এবং সব মিলিয়ে 70টি উপজেলাকে যে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে এবং এই সব কিছু এখন পর্যন্ত আজকের যে আনুষ্ঠানিক ঘোষণা হবে সেটির মধ্য দিয়ে যে মোট 58টি জেলা এবং যে 464টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে আজকের এই ঘোষণার মধ্য দিয়ে। তো আজকে যেই 26টি জেলাকে ভূমিহীন বা গৃহহীন মুক্ত ঘোষণা করতে যাচ্ছে সেই জেলাগুলোর মধ্যে আজকে রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ ও সুনামগঞ্জ। মূলত এই জেলাগুলোকে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন এবং এর মধ্য দিয়ে এখন পর্যন্ত যে 58টি জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষিত হতে যাচ্ছে। তো আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যে 3টি জেলার যে 3টি জায়গার যে আশ্রয়ন প্রকল্পের যে উপকারভোগীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বা ভার্চুয়ালি তিনি সংযুক্ত হবেন। সেটি হলো যে লালমনিরহাট জেলার কালীগঞ্জে এবং কক্সবাজারের ঈদগাঁওয়ে এবং ভোলা জেলার যে এই চরফেশনে এবং এই আমরা মূলত যে এই চরফেশনের চর কচ্ছপিয়া যেই আশ্রয়ন প্রকল্পটি রয়েছে সেখানে আছে এবং সেখানে আজকে এই জায়গাটিতে কিন্তু আমরা যে গতকালও এসেছিলাম এবং এখানে এসে যারা উপকারভোগী রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আসলে যে কথাটি বলছেন যে আর কিছুদিন পরে একটি ঈদ হতে যাচ্ছে, তো সেই ঈদের আগে আজকে যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই ঈদ উপহার পেতে যেই উপহার পেতে যাচ্ছেন 2 শতক জমি সহ আনুষ্ঠানিকভাবে যে ঘর পেতে যাচ্ছেন সেটি তাদের কাছে আরেকটি ঈদের মতন মনে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। পরবর্তীতে আরও খবরাখবর নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম ভোলার চরফেশনে। নীলফামারীর ডিমলায় মৃত ও নিরুদ্দেশ দেখিয়ে 25 ব্যক্তির বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান চেয়ারম্যানদের এমন প্রত্যয়ন পেয়ে ভাতা বন্ধ করে দিয়েছে সমাজ সেবা বিভাগ, অথচ এ বিষয়ে কোনো তথ্য না জানার দাবি চেয়ারম্যানদের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। জীবিত থেকেও মৃত, কেউ বা বাড়িতে থেকেও নিরুদ্দেশ, এমন রিপোর্ট দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বয়স্ক ভাতা। নীলফামারীর ডিমলা উপজেলায় এমন কারণে দীর্ঘদিন ধরে 25 ব্যক্তির বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান ভাতা বন্ধ হওয়ায় সংশ্লিষ্ট অফিসে খোঁজ নিয়ে তারা জানতে পারেন লাইভ ভেরিফিকেশনে তাদের মৃত বা নিখোঁজ দেখানো হয়েছে। এ বিষয়ে জানতে গেলে কোনো সঠিক তথ্য দেয়নি স্থানীয় চেয়ারম্যান ও সমাজসেবা বিভাগ। এদিকে ভাতা না পেয়ে অর্থ কষ্টে আছেন তারা। আমার এই কার্ডটা বাতিল হলো কিসের জন্য? আমি গরিব মানুষ, এই কটা টাকা দিয়ে আমি খাই। ম্যাডাম তিনি বললো যে তোমার নানির কার্ডটা কাটা গেছে, তোমার নানি মারা গেছে। কয়েছে যে তোমার মৃত্যুর নাম গেছে, টাকা তোমার এই জন্য যায় না। এ বিষয়ে কোনো তথ্য জানেন না বলে দাবি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের, অথচ উপজেলা সমাজসেবা বিভাগের দাবি চেয়ারম্যানদের দেওয়া তথ্য ও প্রত্যয়নপত্রের ভিত্তিতে ভাতা বন্ধ করা হয়েছে। তবে অভিযোগ পাওয়ার পর ভাতা চালু করার প্রক্রিয়া চলছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ভাতা কেন বন্ধ হইল সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়েছে, সমাধানের প্রক্রিয়া চলছে। শহীদুল ইসলাম চেয়ারম্যানের সাথে আমি নিজেই কমিউনিকেট করি, তারপরে তার ভাতা চালুর বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি এবং এই কিস্তিতে তারা ভাতা পাবে।
বয়স্ক ভাতা বন্ধ হওয়া অন্তত 25 জনের অভিযোগের সত্যতা মিললেও এই সংখ্যা আরও বেশি বলে দাবি সুবিধাভোগীদের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এবারও থাকছেন অমিত শাহ। এনডিএর শরিক দলগুলো পেয়েছে 11টি মন্ত্রণালয়। রোববার টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন কয়েকদিন ধরে চলা সেই গুঞ্জনও পরিষ্কার হয়ে যায় এদিন। শপথ নেন 72 মন্ত্রী, যাদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী 36 জন আর দফতরবিহীন প্রতিমন্ত্রী আছেন 5 জন। এবার জানা গেল কে সামলাবেন কোন মন্ত্রণালয়। 4 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটিও শরিকদের ছাড়েনি বিজেপি। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে নরেন্দ্র মোদীর দল। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও থাকছে রাজনাথ সিং এর হাতে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন মোদী। গুরুত্বপূর্ণ এই 3 মন্ত্রণালয়ের মতো দেশটির অর্থমন্ত্রীর পদেও আসেনি পরিবর্তন। নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমণ। এছাড়া বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক দল টিডিপি, জেডিইউ, এলজেপি, শিবসেনা সহ অন্য দলগুলো পেয়েছে 11 মন্ত্রণালয়। এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল কে রামমোহন নাইডু বিমান পরিবহন ও চন্দ্রশেখর পেম্মাসানি পেয়েছেন গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে নীতিশ কুমারের জনতা দলের নেতা রামনাথ ঠাকুর পেয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় এবং রাজীব রঞ্জন পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব। 1.5 মাসের বেশি সময় ধরে 7 দফায় ভোট গ্রহণের পর গত 4 জুন ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের হাত ধরে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি। ভোটদানে বিরত ছিল রাশিয়া। যুদ্ধবিরতি প্রস্তাবকে হামাস স্বাগত জানালেও এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি। ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘ নিযুক্ত মার্কিন দূত। একে নতুন সুযোগ বলেও অভিহিত করা হয়। নিরাপত্তা পরিষদের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কিভাবে যুদ্ধবিরতি শর্তগুলো বাস্তবায়ন করা যায় তা নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে সংগঠনটি। এদিকে এই প্রস্তাবে রাজি করাতে হামাসের উপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আবারও মধ্যপ্রাচ্য সফর করছেন এই নেতা। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তিনি। গেল 31শে মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রস্তাবের মূল কথা একটি স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি আর ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেয়া। প্রথম ধাপে হবে জিম্মি ও বন্দী বিনিময় এবং সাময়িক যুদ্ধবিরতি। দ্বিতীয় ধাপে সব জিম্মিকে মুক্তি দেয়া এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়া। আর তৃতীয় ধাপে গাজা পুনর্গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ধারণা করা হচ্ছে ইসরায়েল এই প্রস্তাব মেনে নিয়েছে। এমনকি এই খবরও প্রকাশ হয় যে তেল আবিবের দেয়া প্রস্তাবই ঘোষণা করেছিলেন বাইডেন। আফ্রিকার দেশ মালাভির ভাইস প্রেসিডেন্ট সাউলোস চিলিমাকে বহনকারী একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর ওই উড়োজাহাজটিতে চিলিমা ছাড়া আরও 9 আরোহী ছিলেন। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল 9টার দিকে রাজধানী লিলংওয়ে থেকে উড্ডয়ন করে বিমানটি। অল্প সময় পরই উড়োজাহাজটি রাডারের বাইরে চলে যায়। নিখোঁজের খবর জানার পরই উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভূ রাজনৈতিক কারণেই চীন ও ভারতের কাছে গুরুত্ব বেড়েছে তিস্তার। বিনিয়োগে আগ্রহী 2 দেশের দ্বন্দ্বে যেন বাধাগ্রস্ত না হয় মহাপরিকল্পনা, মত বিশ্লেষকদের।
এবং এক যুগে রেলের বিনিয়োগ 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেলেও বাড়েনি গতি। শিডিউল বিপর্যয় আর ধীরগতি যাত্রীদের নিত্যসঙ্গী। অপরিকল্পিত উন্নয়নে ধুঁকছে সেবা খাতটি। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ মনীষ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।